রহমানির রাহিম। আমি তৌহিদা রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আমাদের রিভিশন ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হলাম। আমাদের রিভিশন ক্লাসে আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে আলোর ঘটনা। আলোর ঘটনা নিয়ে এর আগেও কিন্তু আমরা ক্লাস করেছি, ব্যবহারিক ক্লাসও কিন্তু আমরা করেছি। আজকে আমরা আবার উপস্থিত হলাম কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে। প্রশ্নগুলোর উত্তর তোমরা তো অবশ্যই জানো, তাই না? তারপরেও যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো নিয়ে বারবার আলোচনা করলে, তোমাদের চর্চা থাকলে, জিনিসগুলো তোমরা যখন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে অ্যান্সার করবে বা সৃজনশীল কোশ্চেন তোমরা যখন অ্যান্সার করবে, তখন তোমাদের কাছে এগুলো আরো সহজ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস। হ্যাঁ, রিভিশন ক্লাসে আমরা প্রথমেই যে কথাটুকু বলবো সেটা হচ্ছে আলো কি। আলোর অধ্যায়ে আমাদের জানতে হবে আলোটা আসলে কি। আমরা কিন্তু প্রথমেই জেনেছিলাম, তাই না? তোমরা তো বলতে পারবে, পারবে না? হ্যাঁ, আলো হলো শক্তি। আর শক্তি কি বলতো? কাজ করার সামর্থ্যকে আমরা বলছি শক্তি, অর্থাৎ আলোর কাজ করার সামর্থ্য রয়েছে। আর আলোর বেগটা হলো সর্বোচ্চ বেগ, এবং আলোর বেগের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি তাহলে বলা হচ্ছে যে আলো এত দ্রুত গতিতে আলো যায় বা আলোর বেগটা এত দ্রুতগামী যে এই বেগে যদি তুমি কোনো যানে বা কোনো কিছুতে যদি চলার গতিতে তুমি যদি চলো, তাহলে কি হবে? 7 বারের বেশিও তুমি কি করবে? পুরো পৃথিবীটাকে তুমি ঘুরে চলে আসতে পারবে। তাহলে সুপার স্পিড বলছি না আলোর বেগটা। আচ্ছা, তাহলে আলো কিভাবে চলে? আলো সরল পথে চলে না বাঁকা পথে চলে? এটাও কিন্তু আমরা একটি ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। আলো সরল পথে চলে, তাই না? তাহলে কি? আলো সরল পথে চলছে। আলো হলো একটা শক্তি যার কাজ করার সামর্থ্য রয়েছে 3 লক্ষ মিটার পার সেকেন্ড বলছি, বা কিলোমিটার বলছি প্রতি সেকেন্ডে। 3 লক্ষ কিলোমিটার হলো আলোর গতি প্রতি সেকেন্ডে। তাহলে আলো সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছু জানলাম, তাই না? এখন আমরা যেটা জানবো সেটা হলো আলোর কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেটা একটা হলো প্রতিফলন, একটা হলো শোষণ। তারপর আমরা জানবো আলো কিভাবে প্রতিফলিত হয়, সেই নিয়মগুলো সম্পর্কেও জানবো। এবং আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে আমরা কোন যন্ত্র তৈরি করতে পারি সেটা সম্পর্কেও আমরা জানবো। তাহলে চলে আসি আমরা আলোর প্রতিফলন নিয়ে। আলোর প্রতিফলন শুধু কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্যই নয়, এটা কিন্তু আরো তোমরা যখন আরো উপর লেভেলে পড়াশোনা করতে যাবে, হায়ার স্টাডিতেও কিন্তু তোমাদের এই জিনিসগুলো লাগবে। তাই এখন থেকে জিনিসগুলোর তোমাদের ভালোভাবে রপ্ত করতে হবে। আলোর প্রতিফলনটা হচ্ছে কোনো প্রতিফলকে আলো আপতিত হয়ে যদি আলোটা ফিরে আসে, তখন সেটাকে আমরা কি বলছি? আলোর প্রতিফলন। তোমাদের বইতে কিন্তু সুন্দর করে সংজ্ঞাটা কিন্তু দেওয়া আছে, তারপরেও আমরা এটা নিয়ে বারবার আলোচনা করি যে আলোর প্রতিফলনটা কি। যে আলো কোনো বস্তুতে আপতিত হয়ে যদি আলোটি কি হয়, আলোটি ফিরে আসে, বাধা পেয়ে ফিরে আসে, তখন সেটাকে আমরা কি বলছি? আলোর প্রতিফলন। আলোর শোষণটা তাহলে কি? কোনো বস্তুতে আলো আপতিত হয়ে যদি আলোটা ফিরে না আসে, তখন সেটাকে আমরা কি বলছি? শোষণ। তাহলে আমরা আলোর প্রতিফলন আর শোষণ সম্পর্কে আমরা জানলাম। এবার চলে আসি আলো যে নিয়ম নীতি মেনে প্রতিফলিত হয় সেই নিয়ম নীতি সম্পর্কে আমরা কতগুলো জিনিস জানবো। যেমন তোমাদের আসতেই তো পারে এরকম, তাই না? যে আপতন কোণ কাকে বলে, আপতিত রশ্মিটা কাকে বলে, প্রতিফলিত রশ্মিটা কি, সেটা সম্পর্কে ছোট ছোট জিনিসগুলো আমরা জানবো। আর এই যে আমি আপতন রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ, এগুলোর সংজ্ঞাটা তোমাদেরকে আমি ভালোভাবে আলোচনা করছি। উত্তর বা অ্যান্সারগুলো যখন তোমরা দেওয়ার চেষ্টা করবে, তোমরা এই ছবিটা একটু দেওয়ার চেষ্টা করবে, তাহলে জিনিসগুলোর কনসেপশন আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি আপতিত রশ্মিটা কি বলো তো? তোমরা নিশ্চয়ই পারবে, পারবে না?
আপতিত রশ্মি কি? অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি, যে কোনো তলে আলো যখন আপতিত হয় তখন যে রশ্মিটা অভিলম্বের সব পাশে অবস্থান করছে, অভিলম্ব কোণ উৎপন্ন করছে, এই রশ্মিটাকে আমরা কি বলছি? আপতিত রশ্মি। যে আলো কোনো উৎস থেকে এসে কোনো তলে আপতিত হচ্ছে, এটাই হচ্ছে আপতিত রশ্মি। আর আপতন কোণটা কি? আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে, এটা কি? আপতন কোণ। এখানে কিন্তু এই যে চিহ্ন দিয়ে আপতন কোণটা ভালোভাবে বোঝানো হয়েছে, যে অভিলম্ব, এটা অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করেছে সেটা হলো কি? আপতন কোণ। আর কোনো তলে আলোক রশ্মি আপতিত হয়ে যে প্রতিফলিত হচ্ছে সেটাই হলো কি? প্রতিফলিত রশ্মি। আপতিত হওয়ার পর যে রশ্মিটা প্রতিফলিত হচ্ছে সেটাই হলো প্রতিফলিত রশ্মি। আর প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেটা কিন্তু আসলে কি? প্রতিফলন কোণ। আর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু আলোক রশ্মি এই নিয়মটা কিন্তু মেনে চলে, যে আপতন কোণ সমান হয় প্রতিফলন কোণ নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অভিলম্বটা কি? আমরা যে তলে আলোটা আপতিত হচ্ছে সেই তলে যদি লম্বভাবে একটা রেখা কল্পনা করি সেটাই হচ্ছে অভিলম্ব। যেই তলে আলোটা আপতিত হচ্ছে সেই তলে যদি লম্বভাবে একটি সরল রেখা আমরা যদি কল্পনা করি সেটাই হলো কি? অভিলম্ব। তাহলে আমরা নিশ্চয়ই ছোট ছোট সংজ্ঞাগুলো আমরা সুন্দরভাবে আমরা বলতে পারবো এখন থেকে। আচ্ছা, চলে আসি আমরা প্রতিবিম্বের কতগুলো নিয়ম নিয়ে। আমরা এই যে দর্পণে বা আয়নার সামনে যখন দাঁড়ায় তখন কিন্তু আমাদের কি হয়? নিয়মিত প্রতিফলন সৃষ্টি হয়, তাই না? নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু কতগুলো নিয়ম মেনে কিন্তু প্রতিফলনটা হয়ে থাকে। সেই নিয়মগুলো কি সেটাও আমরা জানবো। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে ঠিক তোমার দৈর্ঘ্যের সমান একটি প্রতিবিম্ব কিন্তু সৃষ্টি হবে, অর্থাৎ প্রতিবিম্বের আকার ঠিক তোমার আকৃতি বা আকারের সমান হবে। তুমি দর্পণ থেকে ঠিক যত দূরে অবস্থান করবে প্রতিবিম্ব কিন্তু দর্পণ থেকে ঠিক তত দূরেই অবস্থিত হবে। আর প্রতিবিম্বর ক্ষেত্রে কি হয়? পার্শ্ব পরিবর্তন হয়। মানে তুমি যখন আয়নাতে দাঁড়াবে, তুমি ডান হাতটা নড়ালে তোমার আয়নাতে কিন্তু বাম হাতটা দেখা যাবে, বাম হাতটা তুমি নাড়াচ্ছ, তার মানে পার্শ্ব পরিবর্তন হয়। তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রে কিন্তু আমরা নিয়মগুলো কিন্তু জানলাম, যে খুবই গুরুত্বপূর্ণ। এখন চলে আসি আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে আমরা কতগুলো জিনিস করে থাকি। একটা উদাহরণ তোমাদের দেওয়া আছে কি? যে আমরা যখন সেলুনে চুল কাটি বা মেয়েরা যখন পার্লারে চুল কাটা হয় তখন কিন্তু ঠিক পেছন সাইড থেকে আরেকটি আয়না বা দর্পণ ধরে তোমাকে দেখানো হয় যে তোমার পেছনের চুলটা ঠিক ঠিক কিভাবে কাটা হয়েছে, তাই না? এটা কি? প্রতিফলনকে কাজে লাগিয়ে তো করা হয়েছে, তাই না? আচ্ছা, এখন একটি যন্ত্রাংশ যেটা তোমরা অনেকেই বাসাতে নিজেরাই তৈরি করেছো, সেটা হলো কি বলতো? পেরিস্কোপ। হ্যাঁ, এই পেরিস্কোপের গঠনটা আমাদের কিন্তু জানতে হবে। আমরা সুন্দরভাবে পেরিস্কোপের গঠনটা আমরা ক্লাসে করেছি, অনেকে তোমরা বাসাতে তৈরি করে ফেলেছো আমি জানি। তো পেরিস্কোপের গঠন আমাদের বোঝার জন্য আমরা কি করব? আমরা আগে চিত্রটা ভালো করে দেখে নিই। পেরিস্কোপ আসলে কিভাবে কাজে লাগায়? পেরিস্কোপটা আমরা সরাসরি যে জিনিসটাকে আমরা দেখতে পাই না সেই জিনিসটা দেখার জন্যই আমরা পেরিস্কোপটাকে ব্যবহার করে থাকি। আর কি করে থাকি আমরা? আরো বিভিন্ন কাজে ব্যবহার করি। যেমন যুদ্ধক্ষেত্রে বাংকারে থাকা সৈন্যরা এটা ব্যবহার করে, যে যুদ্ধক্ষেত্রে তারা থাকে ট্যাঙ্কের ভিতরে আর ঠিক ভূমিতে কি আছে এটা দেখার জন্য তারা এটা ব্যবহার করে থাকে। আবার ডুবো জাহাজেও ব্যবহার করা হয়, যে সমুদ্র তলে কোথায় কি রয়েছে, জাহাজটা ঠিক কোন দিক দিয়ে যাবে এটা গতিপথটা নির্ধারণ করার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয়। আজকে আমরা জানবো কিভাবে আমরা বাসায় পেরিস্কোপটাকে বানাতে পারি, তাই না? হ্যাঁ, পেরিস্কোপটা বানানোর জন্য আমাদের সমতল দর্পণের স্ট্রিপ লাগবে। স্ট্রিপ মানে আমরা এখানে খণ্ড বলছি, আসলে এই দুটোই হলো স্ট্রিপ।
আর এটা এক্ষেত্রে আমরা ব্যবহার করব কি সমতল দর্পণের স্ট্রিপ ব্যবহার করব, তাই না? এখানে আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এটাকে তৈরি করেছি। আচ্ছা, আমরা এখানে টিউব ব্যবহার করেছি। এখানে একটা টিউবের কি করব, টিউবের দুই পাশে বলতে পারি আমরা, দুই সাইডে আমরা কি করছি, দুটো সমতল দর্পণের স্ট্রিপ আমরা ব্যবহার করছি, যেটি এই এই টিউবের গায়ের সঙ্গে ঠিক এটা যদি আমরা কল্পনা করি, একটা টিউব যদি আমরা সোজাভাবে কল্পনা করি, ধরো এটি আমি একটা টিউব সব আমরা কল্পনা করলাম, কল্পনা করলে টিউবের যে দেয়ালটা রয়েছে এর সঙ্গে আমি ঠিক 45 ডিগ্রি কোণ করে এই স্ট্রিপটাকে আমি স্থাপন করব। ঠিক 45 ডিগ্রি কোণ করে আমি এই স্ট্রিপটাকে স্থাপন করব। সে 45 ডিগ্রি কিন্তু এই দেয়ালের সঙ্গে কল্পনা করলে ঠিক এটা হবে 45 ডিগ্রি, এরকম ভাবে আমি স্ট্রিপটাকে স্থাপন করব। তারপর দেখো আলোটা যখন প্রতিফলিত হবে, সোজা যখন যাবে প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে সে দ্বিতীয় দর্পণে যাবে। তারপর এখানে যদি কেউ যদি কোনো জিনিসটাকে দেখতে চায়, সে কি করবে, এখানে থাকা জিনিস কিন্তু সে এখান থেকেই দেখতে পাবে। মানে সে কিন্তু সরাসরি তার দেখার কথা এখানে, তাই না? কিন্তু এই পেরিস্কোপের মাধ্যমে এখানে অবস্থিত কোনো জিনিসকে ঠিক সে এরকম ভাবে দেখতে পাবে। তাহলে পেরিস্কোপের মাধ্যমে আমরা কি করছি, কোনো বস্তুকে আমরা যেটাকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি না সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে আলোর বিসরণ কিন্তু ঘটবে 90 ডিগ্রি কোণে, কিন্তু আলোর বিসরণ ঘটবে। মানে এখান থেকে আলোটা এখানে যে বাঁকা হয়ে যাচ্ছে, এটা কতখানি বিসরণ ঘটবে, 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি কোণে বিসরণ ঘটবে। আর এটা স্থাপন করা হবে 45 ডিগ্রি কোণে দেয়ালের সঙ্গে, টিউবের দেয়ালের সঙ্গে। তাহলে আমরা এরকম ভাবেই আমরা পেরিস্কোপটাকে তৈরি করতে পারি। আর আমরা সরাসরি যে জিনিসটা দেখতে পাচ্ছি না সেটা আমরা পেরিস্কোপের মাধ্যমে দেখে নিচ্ছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পেরিস্কোপ আমরা কি কি কাজে ব্যবহার করি, কি রকম ভাবে ব্যবহার করি। তাহলে নিশ্চয়ই তোমরা যারা বাসায় এখনো পেরিস্কোপ বানাওনি তারা নিশ্চয়ই তোমরা বানাতে পারবে। হ্যাঁ, এরকম ভাবে আমরা আস্তে আস্তে খুদে বিজ্ঞানী তৈরি হবো, তাই না? খুদে বিজ্ঞানী তৈরি হলে কি হবে, আমরা বিজ্ঞান মেলায় আমরা অংশগ্রহণ করতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালোভাবে লেখাপড়া করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এরকম ভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আমাদের নির্দিষ্ট লক্ষ্যে, তাই না? তাহলে সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।